আচ্ছা, এই বিশিষ্ট বিড়িখোর মহিলাটাকে কি চেনো তোমরা? যারা 90s কিড আছো তাদের অবশ্য চেনার কথা, কিন্তু যারা জেনজি রয়েছো তাদের জন্য বলে রাখি যে এই মুভিটা যদি এখনো তোমরা না দেখো, ভাইরে ভাই, সত্যি এক অসাধারণ মুভি মিস করে গেছো। স্কুলে পড়ার সময় এই মুভি যে কতবার দেখেছি তার কোনো ইয়াত্তাই নেই, আর দেখবই বা না কেন। এই মুভির কমেডি, ফাইট, কাহিনী সবকিছুই এত জোশ যে তুমি এক সেকেন্ডের জন্য এই মুভি থেকে চোখ সরাতে পারবে না। বলছিলাম আমার দেখা অন্যতম সেরা মুভি কুংফু হাসেলের কথা। আজকের এক্সপ্লেনটা বেশ স্পেশাল, তাই সব কাজ সেরে ভিডিওটা না টেনে দেখতে থাকো। আর হ্যাঁ, এই ভিডিওতে 30,000 লাইক দেখতে চাই, তাই একটা লাইক করে দিয়ে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় এক পুলিশ স্টেশন, যেখানে সবাই তাদের কাজ ফেলে অপলক দৃষ্টিতে কি যেন দেখছে। দেখে মনে হচ্ছে যে এখানে এমন এক সিনেমা হচ্ছে যা সবাইকে হ্যাং করে দিয়েছে। তো একটু পরে দেখা যায় এক ইন্সপেক্টর বেদম কেলানি খেয়ে মাটিতে ছিটকে পড়েছে। তার মানে নিশ্চয়ই এমন কেউ এখানে আছে যে পুলিশদেরকে ভিটামিন ডি দিচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এই যে মিক্স ব্রিডটাকে দেখছো, এ হচ্ছে এক গ্যাংস্টার। সে পুলিশদের ভিটামিন দিচ্ছে কারণ পুলিশরা তার ফার্স্ট লেডিকে ধরে নিয়ে এসেছে রাস্তায় থুতু ফেলার জন্য। এখন এই সামান্য অপরাধে গ্যাংস্টারের বোর এত বড় অপমান, তাই সে অফিসারদেরকে তুলোধুনা করে বইয়ের এমন অপমানের প্রতিশোধ নেয়। বুঝতেই পারছো, মুভি যে টাইম লাইনের সেখানে পুলিশ কেবলই মাত্র একটা শো পিসের মতো, আর আসল ক্ষমতা সব মাফিয়াদের হাতে। যাই হোক, সবাইকে আদর আপ্যায়ন করার পর তারা যখন বাইরে বের হয়, ঠিক তখনই সেখানে হাজির হয় আর এক গ্যাং। এই গ্যাংয়ের নাম হচ্ছে এক্স গ্যাং, বা বাংলায় তোমরা চাপাতি গ্যাংও বলতে পারো। যদিও এরা মোহাম্মদপুরের ছাপড়ি গ্যাংয়ের চেয়ে খতরনাক কিনা তা একটু পরে জানতে পারবে। তো এই শহরে মাত্র 2টা গ্যাংই অবশিষ্ট ছিল, তার মধ্যে এরা এক্স গ্যাং, আর এই বান্দার গ্যাং হলো ক্রোকোডাইল গ্যাং। ফলে এক্স গ্যাং এখানে এসে ক্রোকোডাইল গ্যাংকে পুরো সাফ করে দিয়ে এই শহরের একমাত্র মাফিয়া হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নেয়। এদিকে নিজের চোখের সামনে তার বেবিকে মরতে দেখে ফার্স্ট লেডি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বলে মিনতি করতে থাকে। তখন এক্স গ্যাংয়ের লিডার স্যাম জানায়, চিন্তা করো না কিউটি, আমরা মেয়েদের গায়ে হাত দিই না। এই বলে সে তাকে চলে যেতে বলে, কিন্তু দেখা যায় কিভাবে এক সেকেন্ডে ভোল পাল্টে সেও তাকে পরপারে পাঠিয়ে দিল। তো বুঝতেই পারছো এরা এই শহরের কি ভয়ানক লেভেলের মাফিয়া গ্যাং। আসলে পুরো শহরে তারা পুলিশকে টাকা খাইয়ে একের পর এক নিজেদের রাজ্য তৈরি করে, আর মিশন শেষে এমন ইয়ো ড্যান্স করে তাদের সাকসেস সেলিব্রেট করে। এখন এ তো গেল শহরের মাফিয়ার কাহিনী। এবার চলো একটু গ্রামের এক কলোনিতে চোখ বুলাই। এই গরিবের বসুন্ধরা আবাসিক এলাকার নাম হচ্ছে পিগ কলোনি। নাম শুনে নিশ্চয় বুঝতে পারছো এখানকার বাসিন্দাদের কেমন জীবনযাপনের হাল হতে পারে। পুরো এই কলোনির গরিব হালত যেন কমলাপুর বস্তিকেও হার মানায়। এখানে বাস করে কুলি থেকে শুরু করে লন্ড্রিওয়ালা, নাপিত, দর্জি সহ সব কিসিমের লোক। তবে এই কলোনির মধ্যে এই যে বড় লোক চেহারা লুচ্চা বেটাকে দেখছো, এ হচ্ছে এই কলোনির ল্যান্ডলর্ড বা জমিদার। আর এই যে বিশিষ্ট বিড়িখোর আপামনি, খালামনি কিংবা মাসি যাই বলো না কেন, ইনি হচ্ছেন ল্যান্ডলেডি বা জমিদারনি। ভাইরে ভাই, এই খালাম্মার মুখে ঘুমানোর সময়ও বিড়ি থাকে, আর সব সময় চুল থাকে এভাবে সাজানো। এছাড়াও চেহারা দেখে বোঝা যায় যে এই বেডির ভিতরে মায়া দয়া বলতে কিচ্ছু নেই। দেখোই না, এই জিন্দা লাশ পুরো মাসে একবার গোসল করার সুযোগ পেয়েও মাঝপথে তার পানির সাপ্লাই বন্ধ হয়ে যায়। তাই সে ল্যান্ডলেডিকে দেখে যেই না বলেছে, আরে আমি তো প্রতি মাসে ঠিকঠাক ভাড়া দিই, তাও কেন আমি পানি পাই না, তখনই ল্যান্ডলেডি খালাম্মা এক চটকানা দিয়ে তার কানে থাপ্পা লাগিয়ে দেয়। শুধু কি তাই, সে ঘোষণা দিয়ে বসে যে আজ থেকে কেবল 4 দিন পর পর তোদের পানি দেওয়া হবে। সো এখন থেকে লাট সাহেবের মতন পানি খরচ করা বন্ধ কর। তার মানে তো বুঝতেই পারছো এই মহিলা খাইস্টা জাহাঙ্গীরের চেয়েও বেশি দুর্ধর্ষ। শুধু তাই নয়, ল্যান্ডলেডি তার প্যারি স্বামীর লুচ্চামোর জন্য 2 বেলা নিয়মিত করে প্রতিদিন কেলায়। বেচারা জল্লাদ বয়স থেকে মুক্তি পেতে না হয় মেয়েদের থেকে মাঝে মাঝে একটু পাপ্পি নেয়, তাই বলে তাকে এভাবে কালাতে হবে? তো সে যাই হোক, এমন দৃশ্য এখানকার নিত্যদিনের কাহিনী। তবে এই কাহিনীর মোড় নেয় তখন যখন এই 2 আন্ডারওয়ার্ল্ড ডন উপস্থিত হয় পিগ সিটিতে। আপাদ মস্তকে বসদের দেখে নিশ্চয়ই তোমার বুকের মধ্যেও কাঁপন ধরেছে, তাই না? কিন্তু কাহিনীটা কি? এরা কারা? কোত্থেকে এলো এরা? যাই হোক, এর নাম হচ্ছে সিং, আর এই আলু পটাশের নাম হচ্ছে বং। তো সিং এখানে এক চুল কাটার দোকানে এসে সেই জিন্দা লাশকে বলে যে তার বসের চুলটা হেভি করে কেটে দিতে। এভাবে কিছুক্ষণ পর চুল কাটা হয়ে গেলে সিং জানায়, ওরে বাপ, তুমি আমার বসের চুল পুরো হিরোর মতো কেটে দিছো, কিন্তু আমার বস তো ভিলেন, তাহলে কেন তুই এই আকাম করলি?
এই কথা শুনে তো সেই হদল কুতকুত বস তার বডি খুলে শোডাউন করতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই যে এই মাচো ম্যান হলো এক্স গ্যাং এর একজন লিডার। তার থলথলে বডির উপরে আঁকা আছে দুটো বিশাল কুড়ালের ছবি। এখন এই চুল কাটা নিয়ে চলে হেব্বি ক্যাচাল। সিং জানায় আমার বস এখন তোরে পিস পিস করে দেবে, তাই ভালোই ভালোই সরি বলে তোর কাছে যা আছে সব দিয়ে দে। কিন্তু এই পোলা তো কিছুতেই টাকা দেবে না। এখন এই সব কথার মাঝে বস টুপ করে ঘুমিয়ে পড়ে। মানে চিন্তা করো এ কোন লেভেলের বস। যাই হোক, এসব ক্যাচালের মধ্যে তারে পিড়াইতে চাইলেই সে জানায় আমি একা না, তোমাকে মারতে হলে পুরো কলোনির মানুষকে মারতে হবে। তো এই কথার পরে সেখানে পুরো কলোনিবাসী চলে আসে কাহিনী কি তা জানার জন্য। এই সব দেখে তো সিং এর মাথা পুরোই হট। সে বলে আমি হলাম এক্স গ্যাং এর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, যদি কারো সাহস থাকে তো আমাকে একটা ঘুষি মেরে দেখা। এই কথা শুনে এক সাধারণ মহিলা তাকে এমন ঘুষি দেয় যে তার মুখ দিয়ে রীতিমতো রক্ত বের হতে থাকে। সিং এমন কেলানি খেয়ে প্রশ্ন করে বসে আপা আপনি কোন দোকানের চাল খান? ভাগ্য ভালো আমি মেয়েদের গায়ে হাত তুলি না, নাহলে আজ আমি প্রতিশোধ নিতাম। এরপর সে বলে ব্যাপার না, দেখি ছেলেদের মধ্যে কার কত দাম আছে, সামনে আয়। এক ছোটখাটো লোককে দেখে সিং তাকে আমন্ত্রণ জানায়, কিন্তু এ কি, এ তো দেখি পুরোই তাল গাছ। তখন ভয়ে ভয়ে সে এক বুইড়া বেটাকে ডেকে আনে। তবে এখানেও দেখা যায় যে এই বুইড়া বেটা যেন আর্নল্ড শোয়ার্জনেগার। ভয়ের চোটে এবার সে একটা পিচ্চি ছেলেকে ফাইট করতে বলে, কিন্তু এই পিচ্চিও যেন পুরো হালকের বাচ্চা। এই সব দেখে তো সিং এর মাথা পুরো খারাপ হওয়ার দশা। এমন বস্তিতে এরা এলো কই থেকে? ঠিক তখনই সেখানে ওই জিন্দা লাশ নিয়ে আসে আমাদের বিড়িখোর ল্যান্ডলেডিকে আর জানায় এরা আমাকে ব্ল্যাকমেল করে টাকা নিতে চায়। এই কথা শুনে ল্যান্ডলেডি তার ছেঁড়া স্যান্ডেল দিয়ে হেব্বি করে কেলাতে থাকে সিংকে। ওদিকে সেই হদল বস কিন্তু তখনও ঘুম। এখন আসল কাহিনী কি জানো? এরা হচ্ছে আমাদের দেশের পাতি নেতার মতন ধান্দাবাজ পাবলিক। সিং আর বং এই দুইজন কেবল এক্স গ্যাং এর নাম ভাঙিয়ে ধান্দা করে চলে, ঠিক যেমন সমন্বয়ক সেজে অনেকে চাঁদাবাজি করছে। তো এত ফাপড় নেওয়ার পর সে একটা পটকা হাতে নিয়ে জানায় দাঁড়া, আমি আমাদের বসদের ডাকছি। আর এরপর সে এসে সবাইকে তুলোধুনো করবে। এই বলে যেই না ওই পটকা সে বাইরে ফেলতে যাবে, ঠিক সেই সময় তা পরে আসল এক্স গ্যাং লিডার জুনের মাথায়। মানে এ যেন মেঘ না চাইতেই জল। আসলে ওই সময় এক্স গ্যাং এই বস্তিতে এসেছিল চাঁদা নিতে। যাই হোক, এখন জুন প্রশ্ন করে বসে যে এই আকামটা করলো কে আমার সাথে? তখন সিং তাকে ল্যান্ডলেডিকে দেখিয়ে দেয়। এবার তো অরিজিনাল এক্স গ্যাং দেখে ল্যান্ডলেডি ভয়ের চোটে বেদম এক দৌড় দিয়ে বিছনায় গিয়ে শুয়ে পড়ে। আসলে ল্যান্ডলেডির পাওয়ার ছিল সে বুলেট গতিতে দৌড়াতে পারত। এখন সে পালিয়ে গেলে ওই জিন্দা লাশ বলে আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই, আমি ডরাই না। এই কথা শুনে তো জুন পুরোই শক। তাই যখন সে তাকে খতম করতেই যাবে ঠিক তখনই ওই পোলা এমন এক মাইট দেয় তাকে যে সে পুরো একটা ড্রামের ভিতরে গিয়ে উল্টে পড়ে। পুরো গ্যাং এই দৃশ্য দেখে যেন বিশ্বাসই করতে পারছিল না। তাই এবার ফুল ব্যাকআপের জন্য তারা ফ্লেয়ার সিগন্যাল দিয়ে দিলে এবার এখানে এক্স গ্যাং লিডার স্যাম সহ পুরো দল আসে সবাইকে দফা করার জন্য। স্যাম এখানে এসে জানায় যে এই কাজ কে করেছে তা যদি তোরা আমাকে না বলিস তাহলে তোদের সবাইকে শেষ করে দেব। যার কারণে পুরো কলোনির সবাইকে তারা ধরে মাটিতে শুইয়ে রাখে। তবে সেখানে এক পরিবারের গায়ে যেই না তারা আগুন দিতে যাবে ঠিক সেই সময় জিং নামের এই কুলি এসে বলে আমি একে কেলিয়েছি, পারলে দেখি কে আমার কি ছিঁড়তে পারে। এই কথা শুনে তো পুরো টিম তাকে মারতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এ কি কাণ্ড, এক সাধারণ কুলি হয়ে সে পুরো মাস্টার শিফুর মতন সবাইকে উদাম কেলাতে থাকে। ভাই রে ভাই, এখানে সে যেই স্টাইলে সবাইকে ভিটামিন দিতে থাকে তা ছিল দেখার মতো। কিন্তু শুধু সে নয়, এবার এই কলোনিকে বাঁচাতে আরো দুজন চলে আসে। এ হচ্ছে এক সাধারণ দর্জি, কিন্তু ভাই এই বেটাও এক কড়া লেভেলের কুমফু মাস্টার। সে তার আয়রন রিং পরে সবাইকে কচু কাটা করতে শুরু করে। এরপর সেখানে হাজির হয় এক বেকারি শপের কর্মচারী। এই মালটাও কম যায় না, সে ছিল লাঠি দিয়ে ফাইট করার মহা ওস্তাদ। এরপরে তিনজন মিলে একসাথে প্রায় 200 জন এক্স গ্যাং মেম্বারদের লাল নীল বাতি দেখাতে থাকে। কি আর বলবো, এখানে তাদের যে ফাইটিং দেখানো হয়েছে তা এক কথায় মাস্টারপিস। তো এমন কড়া লেভেলের ডলা খেয়ে এক্স গ্যাং বাধ্য হয় ফিরে যেতে, কিন্তু তারা সাথে করে নিয়ে যায় সিং ও বং নামের এই দুই পাতি নেতাকে। কারণ আজ এদের আবলামোর জন্যই তাদের এই হাল, যার ফলে স্যাম তাদের পিস করার অর্ডার দেয়।
কিন্তু এখানে দেখা যায় যে তাকে মারার আগে সিং নিজের হাতের তালা খুলে কোনো মতে বেঁচে যায়। আসলে সিং ছিল তালা খোলায় হেভি এক্সপার্ট। এখন এই কাহিনী দেখে স্যাম বলে, না এদেরকে তো এভাবে মেরে ফেলা ঠিক হবে না। তখন সিংও জানায়, বস আমার অনেক দিনের স্বপ্ন আপনার হয়ে কাজ করার, প্লিজ আমাকে একটা সুযোগ দেন। তখন স্যাম প্রশ্ন করে, কি কোনোদিন কি কোনো মানুষ হত্যা করেছিস? যদি না করে থাকিস তাহলে যা কাউকে টপকে আয়, তাহলেই তুই যোগ দিতে পারবি আমাদের গ্যাংয়ে। এই কথা শুনে দুই বলদ বেরিয়ে পড়ে মানুষ মারার জন্য, যার কারণে তারা শহরের মোড়ে এসে বসে থাকে যে কাকে মেরে নিজেদের হাত লাল করা যায়। কিন্তু এই হাতলার তো চোখ থেকে ঘুমই যায় না। তখন সিং বলে, আরে একবার গ্যাং মেম্বার হতে পারলে আমরা আলিশান ভাবে নিজেদের জীবন পার করতে পারবো, এসব গরিবদের মতন রাস্তায় আর থাকতে হবে না। সে আরো জানায় যে আমি প্রথমে গিয়ে খুন করব ওই ল্যান্ডলেডিকে আর ওখানে থাকা সব চিল্লারদেরকে। তবে বং বলে, তার জন্য তো তোমাকে কুমফু জানতে হবে। এবার সিং জানায়, আরে বেটা আমি তো সেই ছোটবেলাতেই বুদ্ধার কুমফু শিখেছি, তুই জানিস না। এই বলে আমরা চলে যাই একটা ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখানো হয় ছোট্ট সিং এর সাথে একদিন দেখা হয় এক পাগলের, যে কিনা তাকে বলে, তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে তুমি একদিন অনেক বড় কুমফু মাস্টার হবে। আমার কাছে একটা বই আছে কুমফু শেখার, আমাকে 10 টাকা দাও, আমি তোমাকে একটা বই দেব। এই সব কথা শুনে ছোট্ট সিং তার জমানো সব টাকা দিয়ে সে বইটা কিনে নেয়, আর এবার সে শুরু করে দেয় তার বুদ্ধা ট্রেনিং। কিন্তু ওই পাগল যে তাকে ঠকিয়েছে এটা সে সেদিনই বুঝতে পারে, যেদিন একটা মেয়ের কাছ থেকে চকলেট কেড়ে নেওয়ার জন্য কয়েকটা ছেলে তাকে জ্বালাচ্ছিল। সেদিন সিং হিরোর মতো তাদের সামনে গিয়ে বই থেকে শেখা সব ফাইটিং স্কিল ঝাড়তে থাকে, কিন্তু এতে কিছুই হয় না, উল্টা আল্ট্রা প্রো ম্যাক্সের মতন প্যাদানি খেয়ে বসে তাদের হাতে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে তারা তাকে মারার পর তার উপরে মূত্র বিসর্জন করে দেয়। এখন সেই থেকে সিং প্রতিজ্ঞা করে যে সে আর ভালো থাকবে না, কেননা ভালো মানুষের এই পৃথিবীতে কোনো দাম নাই। যাই হোক, তাই সেদিন এক আইসক্রিম ওয়ালিকে দেখে সিং ও তার বন্ধু সেখান থেকে আইসক্রিম নিয়ে ভেগে যায়। এখন এই যে কিউট মেয়েটাকে দেখছো তার নাম হচ্ছে সুচি। সে কোনো কথা বলতে পারে না, তাই এমন ভাবে কেউ তাকে ধোকা দিয়ে চলে গেল বলে সুচি প্রচন্ড কষ্ট পায়। যাই হোক, অন্যদিকে তো পিক কলোনিতে তুলকালাম ঘটে গেছে। ল্যান্ডলেডি ওই 3 কুমফু মাস্টারকে সাফ জানিয়ে দেয় যে তাদের জন্যই এক্স গ্যাং এখন সবাইকে মারতে আসবে, তাই তারা যেন এখান থেকে ফুটে যায়। কিন্তু মহল্লার সবাই একে একে প্রতিবাদ করে ওঠে, কেননা আজ তাদের জন্যই অনেক মানুষের জীবন বেঁচে গেছে। আসলে এই 3 জন ছিল গোপনে লুকিয়ে থাকা কুমফু মাস্টার। তারা মানুষের চোখ থেকে নিজেদের লুকিয়ে রাখার জন্য এখানে অনেক দিন ধরে আত্মগোপনে ছিল। তখন দেখা যায় ওই মহিলাটি এসে তার জীবন বাঁচানোর জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানায়, কিন্তু তবুও ল্যান্ডলেডির কোনো মায়াই হয় না। কিন্তু সবার চিল্লা ফাল্লায় সে বাধ্য হয়ে এমন এক চিৎকার করে উঠেছে যেটার শব্দে কাচের গ্লাস পর্যন্ত ভেঙে যায়। আসলে এটাও ছিল এই মহিলার একটা হিডেন পাওয়ার, যাকে লায়ন রোয়ার বলা হতো। এদিকে সিং আর বং ইতিমধ্যে এখানে এসে পড়েছে ল্যান্ডলেডির কেচ্চা খতম করার জন্য। সিং একটা চাকু নিয়ে যেই না তার দিকে ছুঁড়ে মারে, সেটা উল্টো ঢোপ খেয়ে তার কাঁধে এসে লাগে। এরপর সে ক্লান্ত হয়ে বংকে বলে, প্লিজ ভাই তুই একটু ট্রাই করে দেখ না। কিন্তু দেখো, এই হদল কুতকুত ছুরি দিয়ে মারতে গিয়ে সিং এর গায়ে আরো দুটো গেঁথে দেয়। ভাইরে ভাই, এরকম আকেম্মা পাবলিক আমি জীবনেও দেখি নাই। ফাইনালি ছুরি না মেরে সে ছুরির ডান্টি ছুঁড়ে মারে ল্যান্ডলেডির গায়ে, আর ল্যান্ডলেডি এটা দেখতে পেয়ে তাদের দিকে ছুটে আসে। এখন তো যে করে হোক তাদের পালাতে হবে, তাই পালাবার আগে যখনই একটা বক্স নিয়ে তার দিকে মারতে যায়, তখন দেখা যায় যে নিচে পড়ে থাকা সিং এর গায়ে সে বিষাক্ত সব সাপ ঢেলে দিয়েছে। এখন এখান থেকে বাঁচার জন্য সিং যেই না নড়তে থাকে, তখনই দুটো কোবরা তার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বসে। মানে এখানে যে কি হচ্ছে এটা এক্সপ্লেন করা মোটেও সম্ভব না। তো এত কিছুর পর এবার শুরু হয় ল্যান্ডলেডি ও সিং এর পালা। ল্যান্ডলেডি তো বুলেট ট্রেনের বেগে ছুটে আসতে থাকে, তখন সিং কে দেখা যায় সেও প্রাণ হাতে নিয়ে উদাম দৌড়াচ্ছে। এভাবেই দৌড়াতে দৌড়াতে ফাইনালি এক সময় সিং পালিয়ে গেলেও ল্যান্ডলেডি আছাড় খেয়ে পড়ে এই বিলবোর্ডের উপরে, আর তার বডি থেকে বেরিয়ে পড়ে এই সব কিছু। ভাইরে, এই সিন দেখে আমি হাসতে হাসতে শেষ। যাক, ওখান থেকে পালিয়ে সিং এবার একটা ট্রাফিক সিগন্যালের ভিতরে ঢুকে পড়ে, আর সাপের বিষে তার ঠোঁট একদম ফুলের ঢোল হয়ে যায়। সে তখন নিজের ভিতর এমন কিছু আবিষ্কার করে যেটা তার শরীরকে একদম কঠিন বানিয়ে দেয়,
আসলে সিং এর মধ্যে ছিল একটা অসাধারণ হিলিং পাওয়ার, তাই যে কোনো ক্ষত সে খুব দ্রুতই সারিয়ে নিতে পারতো নিজেই। এখন এটা কিভাবে হলো তা আমরা হয়তো পরে জানতে পারবো। এরপর তার সাথে আবারও যখন বং এর দেখা হয়, সে তো পুরো টাসকি খেয়ে যায় যে এত তাড়াতাড়ি সে ঠিক হলো কি করে। উত্তরে সিং জানায় সে নিজেও জানে না তার মধ্যে এমন কি শক্তি আছে। ঠিক সেই সময় তারা দুজন অদ্ভুত মানুষকে দেখতে পায় যারা কাঁধে বিশাল একটা কফিনের মতন কিছু নিয়ে বলদের মতো হেঁটে যাচ্ছিল। আসলে দেখতে বলদ হলেও তারা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কুংফু মাস্টারদের দুজন। মূলত সেই লোকগুলো এবার দেখা করে এক্স গ্যাং এর সাথে। সেখানে তারা জানায় যে আমরা হলাম পৃথিবীর সেকেন্ড কুংফু মাস্টার, আর আমাদের উপরে যে আছে তার নাম বিস্ট। বর্তমানে সে একটা পাগলা গারদে নিজেকে লুকিয়ে রেখেছে। আসলে এক্স গ্যাং এদেরকে হায়ার করেছে ওই 3 কুংফু মাস্টারকে খেয়ে দেওয়ার জন্য। তাই তো তারা জানায় যে আমাদের কাছে ওই কুংফু মাস্টাররা কোনো ভাতই পাবে না, আপনি নিশ্চিত থাকেন যে আপনার কাজ হয়ে গেছে। এদিকে দেখা যায় সেই 3 কুংফু মাস্টার ফাইনালি এই কলোনি ছেড়ে চলে যাচ্ছে। আসলে এতদিন তারা নিজেরাও জানতো না যে তারা একজন কুংফু মাস্টার। তাই শেষবারের মতো তারা নিজেদের স্কিল দেখানোর জন্য একে অপরের সাথে লড়াই করে। এরপর রাতের আধারে প্রথমে কুলি এই কলোনি থেকে চলে যেতে থাকে। তবে এখানেই সে দেখতে পায় সেই অদ্ভুত মানুষটিকে, যে কিনা একটা সিতার নিয়ে খুব মিষ্টি করে সুর তুলছিল। আসলে এই কুংফু ওয়ারিয়াররা ছিল মিউজিশিয়ান। তারা যেই যন্ত্রের সাহায্যে কুংফু করত সেটা বাজালেই তার থেকে ধারালো কিছু বের হয়ে সামনে থাকা সব শেষ করে দিত। ঠিক সেভাবেই কোনো কিছু বুঝে ওঠার আগে কুলির ধর থেকে তার মাথা আলাদা হয়ে যায় তাদের বিষাক্ত সুরের আঘাতে। এরপর একজন চলে যায় দর্জির কাছে। তবে সেখানে দর্জি বুঝতে পারে যে তাকে হত্যা করার জন্য এখানে তারা এসে পড়েছে। ফলে শুরু হয় এক কড়া লেভেলের ফাইটিং। এরপর ভিতর থেকে সে বাইরে চলে আসলে সে পড়ে যায় ওই মিউজিশিয়ানের কবলে, যার কারণে এবার বিনার সুরে সুরে সে এমন ভাবে অ্যাটাক করতে থাকে যে দর্জি মাস্টার কেটে ছিন্ন ভিন্ন হতে শুরু করে। এদিকে ল্যান্ডলেডি তো এত গ্যাঞ্জাম শুনে উপর থেকে হেভি চেঁচামেচি করতে থাকে, কিন্তু ভয়ের চোটে তার বর সরি বলে কোনো রকম আবার তাকে ঘরের ভিতর নিয়ে যায়। এদিকে এত ফাইট করতে গিয়ে দর্জির অবস্থা পুরোই খারাপ। তবে ঠিক সময় মতো সেখানে হাজির হয় বেকারি মাস্টার। সে এক গাদা বর্ষা নিয়ে এসে তাদের সাথে ফাইট শুরু করে। এখানে ওই মিউজিশিয়ানদের সুরের সাথে বেরিয়ে আসতে থাকে ধারালো সব অস্ত্র, আর সেগুলোকে সে কোনো মতে লাঠি দিয়ে ঠেকাতে থাকে। তবে যত যাই হোক, এই দুজনের সাথে তারা ফাইনালি কোনোভাবেই পেরে ওঠে না, আর দুজনকেই তারা একদম ক্ষতবিক্ষত করে দেয়। তবে এবার ঘটে এক বিরল ঘটনা। বিড়িখোর ল্যান্ডলেডি আর কিছু সহ্য করতে না পেরে এমন এক চিল্লানি দেয় যাতে পুরো এলাকা থরথর করে কেঁপে ওঠে, আর ওই মাস্টারদের সেই বিনার তার ছিঁড়ে যায়। এই কাণ্ড দেখে তারা বুঝতে পারে যে এখানে হয়তো আর এক কুংফু মাস্টার আছে। তাই যেই তারা ওটা দেখতে যাবে ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় বিড়িখোরের জামাই মিস্টার ল্যান্ডলর্ড। ভাই রে ভাই, এই পাপিষ্ট বান্দা দেখি আর এক কুংফু মাস্টার। সে এমন কুংফু জানে যে তার গায়ে কেউ চাইলে আঘাতই করতে পারে না। সে পুরো বাইম মাছের মতো আঁকা বাঁকা করে সব কিছু এড়িয়ে চলতে পারে। সে এমন স্টাইলে ফাইট করতে দেখে যা দেখে তো আমি পুরো বনে গেছি। এখন এখানে যে লেভেলের প্যাদানি হয় তাদের, এক কথায় জাস্ট অসাম। তবে এভাবে ফাইট করতে গিয়ে যখন ল্যান্ডলর্ডও কিছুটা বিপাকে পড়ে যায়, তখন তার সামনে ঢাল হয়ে চলে আসে আমাদের খালামণি। ইতিমধ্যে তারাও বিনার তার সেট করে ফাইনাল অ্যাটাক শুরু করে। এখানে তারা এবার ধারালো অস্ত্রের সাথে যেমনকেও পাঠিয়ে দেয়, কিন্তু আমাদের খালামণি তার গলার পাওয়ার দিয়ে এমন এক চিৎকার করে ওঠে যে তাদের গুষ্টি ফুষ্টি সব সেই শব্দতে ছাতু হয়ে যায়। ফাইনালি ওই কুংফু মাস্টাররা এই পাওয়ারে রীতিমতো জন্মদিনের ড্রেসে চলে আসতে বাধ্য হয়। এখন এই সব কিছু কিন্তু দূর থেকে বসে স্যাম ও তার চেলা দেখছিল। ল্যান্ডলেডিদের এমন পাওয়ার দেখে তারা যেই না পালাতে যাবে ঠিক সেই সময় এই দুজন তাদের গাড়িতে উঠে পড়ে। এবার জাস্ট হাতের ইশারায় সে তাকে এমন থ্রেট দেয় যা শুনে গ্যাংস্টার স্যাম তো কাঁপাকাঁপি শুরু করে দেয়। এভাবেই সেই যাত্রায় এই মহল্লা এদের হাত থেকে রক্ষা পায়। তবে এতে করে তারা হারিয়ে ফেলে 3 জন কুংফু মাস্টারকে। তবে মহল্লার সবাই এখন ল্যান্ডলেডিদের উপরে ক্ষোভ ঝাড়তে থাকে, কারণ তারা কুংফু মাস্টার হয়েও কেন এতদিন নিজেদেরকে হাইড করে রেখেছিল। আজ যদি তারা আগেই ফাইট করতো তাহলে এই 3 জনের জীবন এভাবে বিলিয়ে দিতে হতো না। তখন ল্যান্ডলেডি জানায় এমন এক ফাইটে তারা তাদের সন্তানকে হারিয়েছিল, তাই এরপর থেকেই তারা নিজেদের সবার চোখের আড়ালে রেখেছে যাতে আর কোনো ক্ষতি না হয়।
ঠিক এই মুহূর্তে আমাদের খালামণি মুখে বিড়ি নিয়ে তার জামাইরে এমন একটা চুমু দেয় যা দেখে আমি পুরো হাসতে হাসতে শেষ। যাই হোক, এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে এদের শেষ এরা দেখেই নেবে। এদিকে দিন পার হয়ে গেলেও সিংরা এখনো কোনো মার্ডার তো দূরে থাক, ছোটখাটো একটা ক্রাইম পর্যন্ত করতে পারে নাই। তাই সিং এবার সিদ্ধান্ত নেয় পাশের এক দোকানে হামলা চালিয়ে তার লুট করে নেবে। ঠিক সেই কথা অনুসারে আবারও তার দেখা হয়ে যায় ওই আইসক্রিমের দোকানে সুচির সাথে। এবার সে জোর করেই ওই দোকান থেকে সব টাকা লুট করতে থাকে। কিন্তু এখানেই আমরা জানতে পারি যে এটাই হলো সেই মেয়ে যার জন্য সিং ছোটবেলায় মূত্র বিসর্জন খেয়েছে। সুচির যে ক্যান্ডির জন্য সিং অপমানিত হয়েছিল সে ওই ক্যান্ডিটাকে এখনো যত্ন করে রেখেছে। এছাড়াও সে হাতের ইশারায় তার নিজের পরিচয় দিলে সিং এর মন হঠাৎ করে অনেক খারাপ হয়ে ওঠে। আসলে এত বছর পর সুচিকে এভাবে সে দেখবে সেটা সে কল্পনাও করেনি। তবে এখানে সিং নিজের পরিচয় লুকিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ সে চায় না এমন একটা মানুষ হিসাবে সুচির কাছে নিজেকে উপস্থাপন করতে। যাই হোক, সেখান থেকে হতাশ মনে ফিরে এসে সিং চলে যায় স্যামের ডেরায়। এবার স্যাম তাকে নতুন এক কাজ দেয়। সে বলে, পৃথিবীর সবচেয়ে বেস্ট কুমফু মাস্টার একটা পাগলাখানায় ভর্তি আছে, তাই তোমার কাজ হবে তার তালা খুলে তাকে এখানে নিয়ে আসা। এখন এমন কাজ পেয়ে তো সিং অনেক খুশি, তাই সবাই মিলে চলে যায় সেই পাগলাগারদে। এরপর ধীরে ধীরে সামনে আগিয়ে সিং যখন ম্যাপ অনুসারে ওই সেলটা খোলে তখন তো সে পুরো টাসকি খেয়ে যায়। এক বুড়া বেটা হাফ প্যান্ট পরে কমোডের উপরে বসে আছে। আরে ভাই, এ নাকি পৃথিবীর সবচেয়ে সেরা কুমফু মাস্টার। তাও কিছু চিন্তা না করে সে তাকে ধরে নিয়ে আসে স্যামদের রাস্তানায়। এখানে স্যামরাও এই বুড়াকে দেখে পুরাই অবাক, কারোর বিশ্বাসই হচ্ছে না যে সে একজন কুমফু মাস্টার। তবে এখানে স্যাম জানায়, আমি তোমাকে বের করেছি দুটো মাস্টারকে উপরে ওঠানোর জন্য, বলো এর জন্য তুমি কত টাকা নেবে। কিন্তু সে জানায়, যদি তোমরা আমাকে আমার সাথে টক্কর দেওয়ার মতন কোনো মাস্টারকে নিয়ে আসতে পারো তাহলে আমি এই কাজ বিনামূল্যে করে দেব। এখন এমন টপ লেভেলের কনফিডেন্ট দেখে সবাই যেন হেসেই বাঁচে না। সবাই ভাবতে থাকে এই টাকলু বুইরা আর কি বা করতে পারে। তাই স্যাম তাকে বলে, আগে তুমি তোমার কারিশমা স্যাম্পল দেখাও চাচা, দেখি তুমি কোন লেভেলের ওস্তাদ। তখন মিস্টার বিস্ট থুকু দ্য বিস্ট নামের এই গ্রেট মাস্টার এক চেলাকে ডাকে তাকে ঘুষি মারতে বলে। তার কথা মতো ওই বেটা একের পর এক ঘুষি দিলেও চাচা বলে ওঠে, কিরে সকালে ভাত খাস নাই, আরো জোরে মার। এভাবে মারতে মারতে বেচারা ক্লান্ত হয়ে গেলে এবার মিস্টার বিস্ট একটা পিস্তল তুলে নেয় আর সেটা ফায়ারিং করে সাথে সাথে সেই বুলেট 2 আঙ্গুল দিয়ে ধরে ফেলে। এখন এমন ক্যারাসমাতি দেখে তো পুরো গ্যাং বুঝতে পারে যে এটাই হলো তাদের আসল ওস্তাদ, যে ওই 2 রোমান্টিক কাপলকে খেয়ে দিতে পারবে। কিন্তু দেখা যায় মিস্টার বিস্ট তাদের মারতে যাওয়ার আগেই সেখানে দুজন তাদের ডেরায় চলে এসেছে। এটা দেখে তো চাচা মিয়া মহা খুশি। সে জানায়, আরে এ তো মেঘনা চাইতেই জল। কিন্তু এখানে ল্যান্ডলেডি জানায়, দেখো চাচা, তোমার সাথে আমাদের কোনো ডিল নাই, আমরা এখানে এসেছি ওই বিচ্ছুটাকে খতম করার জন্য, তাই মানে এখান থেকে কেটে পড়ো। কিন্তু বিস্ট যখন জানায় যে তারা আমাকে হায়ার করেছে তোদের শেষ করার জন্য, তখন তারা বলে, তাহলে কি আর করা, মারা খাওয়ার জন্য রেডি হও। এই বলে শুরু হয় এক অদ্ভুত লড়াই। কিন্তু এ কি, এই বিস্টের শরীর যেন পুরো রাবার আর স্টিলের মতো, তারা যতই আঘাত করুক না কেন এই ব্যাটার কিচ্ছু হয় না। তখন তারাও বুঝে যায় যে এ যেন তেন কেউ না। তাই তো দ্য বিস্ট তাদেরকে এমন ভাবে খেলাতে থাকে যে দুজনে রীতিমতো ছাতু হয়ে যেতে শুরু করে। সত্যি এই বেটা আসল পুরুষ, আসল মাস্টার মশাই। এভাবে অনেক রামধলাই খাওয়ার পর ল্যান্ডলেডি ছাড়ে তার গোপন অস্ত্র দ্য লায়ন রোয়ার। এতে করে তার প্রিয়তমার স্বামী আসমান উড়ে গেলেও মাস্টারের তেমন কিছুই হয় না। ফলে আর এক দফা ধবল ধোলাই খাওয়ার পর ল্যান্ডলেডি নেয় এক বিশেষ অস্ত্রের সাহায্য। আসলে তারা স্যামকে মৃত্যুর ঘণ্টা উপহার দেওয়ার জন্য তাদের সাথে এনেছিল একটা বড় চার্চ বেল। এবার সেটার মাথা অনেক কষ্টে ভেঙে ল্যান্ডলেডি তৈরি করে অস্থির লেভেলের এক মাইক। এরপর এটা দিয়ে আর যাব না বেগুন তুলতে গানের বদলে তার বুক ফুলিয়ে এমন এক লায়ন রোয়ার দেয় যেটা ঘন্টার জন্য 10 গুণ পাওয়ারফুল হয়ে পুরো দুনিয়া কাঁপিয়ে দেয়। যার ফলে এবার মাস্টার জি সহ পুরো গ্যাং বাবা গো মা গো বলে উড়ে যেতে থাকে। ফাইনালি আর এক দফা মাইক বাজাতে গেলে এবার মাস্টার জি তার হার স্বীকার করে নিয়ে তাদের কাছে বশ্যতা স্বীকার করে। কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই সে ডিসিশন চেঞ্জ করে এক বিশেষ অস্ত্র দিয়ে তাদের পেটে তা ঢুকিয়ে দেয়। চিন্তা করো, এই ব্যাটারে কুমফু শেখাইছে কে? শালা তো কুমফুর ইথিক্সই মানে না। যাই হোক, এমন মুহূর্তে তারা জোকের মতন একে অপরকে পেঁচিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই সময় গ্যাং লিডার স্যাম এসে সিংকে বলে,
এই ধর তক্তা আর ফাটিয়ে দে এই কপতির চান্দি। কিন্তু এখানে সিং এর কেন যেন মন ঘুরে যায়, আর এই কারণে সে প্রথমে স্যামের মাথা ফাটিয়ে এবার মাস্টারজির মাথায় সেই তক্তা বসিয়ে দেয়। এমন কড়া লেভেলের অপমান সহ্য করতে না পেরে এবার বিস্ট সবাইকে ছেড়ে সিং এর উপরে হামলে পড়ে, আর তার বুকে সে এমন এক ঘুষি মারে যে তার বুক থেকে সেটা পিঠ দিয়ে বেরিয়ে যায়। এরপর তার মুখে ঘুষি মারতে মারতে তাকে মাটিতে পুঁতেই ফেলে। ফাইনালি তাকে যখন সে শেষ করতে যাবে তখন দেখা যায় ল্যান্ডমাস্টাররা তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। আসলে তারাও বুঝতে পারছিল যে সিং তাদের বাঁচানোর একটা শেষ চেষ্টা করেছিল। এদিকে মাস্টার এমন মিশনে ব্যর্থ হলে স্যাম যখন তাকে কিছু বলতেই যায় তখন রাগের ঠেলায় সে এক ঘুষি মেরে তার সামনের মুখ পিছনে করে দেয়। বেচারা, তার জীবনটা এভাবেই অগরে মারা খেয়ে গেল। এদিকে ল্যান্ডলেডিরা সিংকে তাদের এলাকায় নিয়ে আসে, যেখানে দেখা যায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখানে তার শেষ ইচ্ছার কথা জানতে চাইলে সিং তার রক্ত দিয়ে সেই ক্যান্ডিটার ছবি আঁকতে থাকে, যেটা ছিল তার ছোটবেলার প্রিয়তমার। কিন্তু এটা দেখে তারা কিছু না বুঝলেও তারা সিং এর উপরে আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করে দেয়। তবে এখানেই দেখা যায় যে সিং কেমন যেন নিজের ভিতর থেকেই দ্রুত হিল হওয়া শুরু করছে। ল্যান্ডলেডি ভেবেই পায় না যে একজন মানুষের আঘাত কিভাবে এত তাড়াতাড়ি সেরে উঠতে পারে। আসলে সিং এর ভিতরে ছোটবেলা থেকেই এমন কোনো শক্তি ছিল যা তার যে কোনো আঘাতকে নিমিষে সারিয়ে তুলতে পারত। তো এরই মাঝে সেখানে মাস্টার চলে আসে ল্যান্ডলেডিদের শেষ করার জন্য। আর এখানেই আমরা দেখতে পাই এক প্রজাপতি শুঁয়োপোকা থেকে বেরিয়ে আসছে, যেটা এর ইঙ্গিত দেয় যে সিংও তার ব্যান্ডেজ থেকে একদম তরতাজা হয়ে অন্য মানুষ হয়ে বেরিয়ে আসবে। হয়ও ঠিক তাই। এই মুহূর্তে আমরা দেখতে পাই সিং হেভেনের সাদা পোশাক পরে সবার সামনে এসে হাজির হয়েছে। তাকে এই অবস্থায় দেখে মাস্টার তো খুবই অবাক, আরে এই পোলা এখনো জিন্দা আছে কি করে? তাই সে সবাইকে তাকে মারার জন্য অ্যাটাক বলে চিল্লানো শুরু করে। আর যাবে কোথায়? এবার সিং যেন এক মহাশক্তির অধিকারী। সে চোখ বন্ধ করেই সবাইকে এমন রামধোলাই দিতে থাকে যা দেখে ল্যান্ডলেডিরা পর্যন্ত থ বনে যায়। এদিকে সিংকে দেখে মনে হচ্ছে যে সে যেন এই পৃথিবীর সবচেয়ে গ্রেট কুংফু ওয়ারিয়ার। তার এমন স্কিল দেখে এবার মাস্টার সরাসরি তার মুখোমুখি হয়। কিন্তু এবার সিং তাকে অ্যাটাক করলে সে নিমিষেই বুঝে যায় যে এই সিং আগের ভোলা ভালা ছেলেটা নয়, নিশ্চয় তার মধ্যে ভর করেছে এক দৈব শক্তি। এখানে তাদের মধ্যে যেই লেভেলের ফাইট দেখানো হয়, ভাইরে ভাই পুরাই অস্থির। এভাবেই প্রচুর ভিটামিন খাওয়ার পর মাস্টার তার একটা সিক্রেট স্কিল আনলক করে। সে এবার নিজের বডিকে পুরো ব্যাঙের মতো করে ফেলে, যেটাকে বলা হয় বাসর রাতে ব্যাঙ মারার টেকনিক। সরি, জোকস আপার্ট। যাই হোক, সেই টেকনিক দিয়ে সে আবার সিংকে ফাইট ব্যাক করে। সিং নিজেও এমন স্কিল দেখে বেশ ভরকে যায়, যার ফলে সে এবার মাস্টারের হাতে প্রচুর মার খেতে থাকে। এভাবে মার খেয়ে মাস্টার তাকে এমন এক পাওয়ারে উপরে পাঠিয়ে দেয় যে সে পুরো মেঘের উপরে চলে যেতে থাকে। ঠিক এই মুহূর্তেই ঘটে যায় একটা দৈব কাহিনী। মেঘের উপর স্বয়ং বুদ্ধদেব তাকে আশীর্বাদ দেয়, আর সিং সেই আশীর্বাদ নিয়ে দ্রুত গতিতে মাটিতে নামতে থাকে। এবার সিং তার বেস্ট মুভ দ্য হ্যান্ড অফ বুদ্ধাকে ব্যবহার করে, যার ফলে এবার মাস্টার একদম হাতের ছাপ খেয়ে মাটিতে মিশে যায়। কি বুঝতে পারলে তো? সেই ছোট্টবেলায় সে যেই বইটা কিনেছিল সেটা সত্যিই ছিল একজন মাস্টার হওয়ার বই। হয়তো সেই স্কিল ছোটবেলায় কাজ করেনি, কিন্তু আজ ঠিক সময় মতোই সেই স্কিলটা দিয়ে সে মাস্টারকে পরাজিত করে দেয়। এই দৈব শক্তি দেখে ফাইনালি মাস্টার পরাজিত হয় আর সিংকে সে নিজের গুরু মেনে নেয়। সিং তখন তাকে শেষ না করে দিয়ে বলে যদি সে মানব কল্যাণে কাজ করে তাহলে এই টেকনিক সে তাকেও শিখিয়ে দেবে। এভাবেই সিং তাকে ক্ষমা করে দিয়ে আবারও মানবতার দৃষ্টি স্থাপন করে। এর কিছুদিন পরের সিনে আমরা দেখতে পাই সিং ও তার বন্ধু এখন সেই ক্যান্ডির দোকান দিয়েছে, আর সেখানে একদিন এসে উপস্থিত হয় তার মনের মানুষ সুচি। এখন থেকে তারা আর কোনো ভুলভাল কাজ না করে সাধারণভাবে জীবনযাপন করবে। তবে মুভির শেষ সিনটা ছিল আরো ইন্টারেস্টিং। এই সিনে আমরা আবারও সেই পাগল লোকটাকে দেখতে পাই, যে কিনা একটা বাচ্চাকে ওই বইটা দেখিয়ে তাকে তা কেনার জন্য উৎসাহ দিচ্ছে। কিন্তু এই বাচ্চাটা সেটা না কিনতে চাইলে লোকটা এবার আরো অনেকগুলো বই বের করে দেয় এবং সে বলে এই বইয়ের চেয়েও এগুলো আরো বেশি ইন্টারেস্টিং। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই এই অস্থির মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তার মানে এই মুভির সেকেন্ড পার্ট কিন্তু রিলিজ হওয়ার একটা চান্স ছিল, কিন্তু এত বছর পরেও তার কোনো পার্ট আসেনি। জানি না সামনে কখনো আসবেও কিনা, তবে এর সিকুয়েল আসলে কিন্তু অনেক মজাই হতো।
যাই হোক, কিছু জিনিস অসমাপ্ত থাকাটাও মন্দ কিছু নয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক টার্গেটটা পূরণ করে দিও, আর সেই সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের কোনো ধুমধুমার ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।